প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য আমাদের নিয়মিত ক্লাস। আমি নবম দশম শ্রেণীর যারা উচ্চতর গণিত বিষয় নিয়ে পড়াশোনা করো, আজকে তাদের জন্য সমীকরণ পঞ্চম অধ্যায় নিয়ে একটি আলোচনা করব। এটি একটি বড় অধ্যায় এবং বেশ কয়েকটি অনুশীলনী এর মধ্যে আছে। আমি আজকে প্রথমে 5.1 নিয়ে আলোচনা করব এবং 5.1 নিয়ে আলোচনা করতে হলে আগে আমাদের সমীকরণ সম্পর্কে বুঝতে হবে এবং জানতে হবে। একই সাথে সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এটা অনেকই বুঝতে সমস্যা হয় এবং অনেক সময় যখন তোমরা বড় হয়ে বিভিন্ন কম্পিটিশন অংশগ্রহণ করো, যখন তোমাদের জিজ্ঞাসা করা হয় সমীকরণ কাকে বলে, শিক্ষার্থীরা বলতে পারে না, অভেদ কাকে বলে বলতে পারে না, তখন কিন্তু আমরা যারা শিক্ষক আমরা যখন প্রশ্ন করি তখন মনে হয় আমাদের শিক্ষার মধ্যে হয়তো ঘাটতি আছে, যার কারণে আমাদের শিক্ষার্থীরা পারে না। তো আমি চেষ্টা করব আজকে তোমাদের সমীকরণ এবং সমীকরণ অভেদের পার্থক্য এবং একই সাথে চলক এবং ধ্রুবক সম্পর্কে একটু আলোচনা করতে। আমরা জানি, দেখো আমি একটি সমীকরণ খাতায় লিখেছি x + 3 = 5, যেটি একটি সমীকরণ। এটি সমাধান করতে হলে আমরা অজ্ঞাত রাশি x এর মান নির্ণয় করি। এখানে অজ্ঞাত রাশি x একটি চলক। ইংরেজি বর্ণমালার শেষের 13টি অক্ষরকে আমরা চলক বলি এবং প্রথম 13টি অক্ষরকে ধ্রুবক হিসাবে কল্পনা করে থাকি। আবার যদি আমরা x + a = 5 লিখি, তো এটিও কিন্তু একটি সমীকরণ। এই সমীকরণটি সমাধান করতে হলে আবার x এর মান নির্ণয় করি, এর মান কিন্তু নয়। এখানে x কে চলক এবং a কে ধ্রুবক হিসাবে ধরা হয়। এক্ষেত্রে x এর মান এর মাধ্যমে পাওয়া যাবে, তবে এর মান নির্ণয় করতে হলে আমরা লিখব a = পরেরটা থেকে, যে a = 5 - x। এখানে x চলক, এখানে a চলক ও x ধ্রুবক হিসাবে বিবেচিত, তবে বিশেষ কোনো নির্দেশনা না থাকলে প্রচলিত রীতি অনুযায়ী x কে সাধারণত আমরা চলক হিসাবে কল্পনা করব বা ধরব এবং সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের শেষের দিকের অক্ষর x y z কে, অর্থাৎ শেষের 13টিকে চলক এবং প্রথম 13টিকে ধ্রুবক হিসাবে ব্যবহার করব। যে সমীকরণে একটি মাত্র চলক থাকে, যেমন এই সমীকরণে একটি মাত্র চলক আছে, তাকে একঘাত সমীকরণ বলে বা এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয় বা সরল সমীকরণ বলা হয়। সমীকরণের ঘাত, যে x এর পাওয়ার মনে 1, এজন্য এটা একঘাত। আবার আমরা যদি এরকম লিখি ax² + bx = c = 0, এটি একটি সমীকরণ। তাহলে সমীকরণ চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। সমীকরণের এক পক্ষে শূন্য থাকতে পারে বা দুই পক্ষে দুইটি বহুপদীও থাকতে পারে। তাহলে এটি কি দ্বিঘাত সমীকরণ। আর যদি x চলক যার পাওয়ার x, সেটাকে একঘাত বলে, এটা দ্বিঘাত। এভাবে আমাদের বহুপদী, দ্বিঘাত বা অন্যান্য কিছু থাকতে পারে। এখন আমরা সমীকরণ ও অভেদ নিয়ে আলোচনা করব। সমীকরণ কাকে বলে? যে সমীকরণ চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। তাহলে আমি যে সমীকরণ একটি লিখেছি, একটি দ্বিঘাত সমীকরণ, দুই পক্ষে দুইটি বহুপদী থাকবে। অভেদে অবশ্যই দুই পক্ষে দুইটি বহুপদী থাকবে। যেমন অভেদ a + b² = a² + 2ab + b²। দেখো, সমীকরণে নির্দিষ্ট মানের জন্য দুই পক্ষ সমান। উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে। সমীকরণে দুই পক্ষে মাত্রা সমান অসমান হতে পারে, কিন্তু উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান হবে। অভেদে চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়। এখানে যে কোনো সমীকরণটি এক বা একাধিক পদের জন্য উভয় পক্ষ শূন্য হয়। আর চলকের মূল সেটের সকল মানের জন্য
সাধারণত সমতাটি সত্য হয়। এখানে যে কোনো মানের জন্য সত্য হয়, যে কোনো মান। আমি যদি এর মান 2, বির মান 3 ধরি, তাহলে দেখো কত হয়, 2 3 5 5 স্কয়ার সমান 25। আবার এই দিকেও ধরে দেখো ডান দিকে যে এই সমান কত, 2 স্কয়ার, তাহলে 2 * 2, বি কত 3 আর 3 স্কয়ার, তাহলে কত হয় 4 প্লাস 3 2 দুগুণে 3 3 4 12 3 3 9। আবার যদি অন্য যে কোনো সংখ্যা ধরি 4 5 9 9 9 81, এটাই মান ডান দিকে বসাও, দেখো এটাও উভয় পক্ষে সমান হবে। তাহলে চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হবে। চলকের উভয় সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়, যেটা অভেদ। চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে পারে, চলকের অসংখ্য মানের জন্য সত্য। অভেদ যে কোনো মানের জন্য, অসংখ্য মানের জন্য সত্য হবে, কিন্তু সমীকরণ এক বা একাধিক বা সর্বাধিক মানের জন্য সমান হবে। সকল সমীকরণ অভেদ নয়, কিন্তু সকল অভেদ সমীকরণ। সকল বীজগণিতীয় যে সূত্রাবলী, সকল বীজগণিতীয় সূত্রাবলী একটি অভেদ বা সকল অভেদী সমীকরণ, আরো সহজ করে সকল অভেদী সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। তাহলে সমীকরণ এক চলক হতে পারে, দ্বিচলক হতে পারে। তা আমরা সাধারণত উচ্চতর গণিতে দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। চলকের দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। একটু আগে বলেছি চলকের যে মান বা মানগুলোর জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয়, বা ওই মান বা মানগুলো কি সমীকরণের মূল বা বীজ বলে বা রুট বলে। যেমন আমি যদি লিখি x² + 5x = 6, একটি সমীকরণ লিখেছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটার মান কত, আমরা সহজেই এটা মিডল টার্ম করলে উত্তর নির্ণয় করতে পারবো। x + 3 2x + 3 বা x + 3 * x + 2। তাহলে x এর মান কত হয়, প্রথমটার জন্য -3, পরেরটার জন্য -2। তাহলে এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, x এর মান কত, -3 - 2। এই -2 - 3 কে এই সমীকরণের রুট, মূল বা বীজ বলে বা সমাধান বলা হয়। কিন্তু যে কোনো রাশিমালাকে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেজন্য যে কোনো প্রকার দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য আমরা একটি পদ্ধতি ব্যবহার করব। এক চলক দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা, সেটা থেকে যখন সহজে মিডল টার্ম আমরা করতে পারবো না, তখন কিভাবে আমরা সমাধান করব সেই জিনিসটি আসলে আজকে আমরা আলোচনা করব এখন, এবং দেখাবো তোমাদের। তোমরা যদি মেন বই একটু পড়ো, বিশেষ করে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সমীকরণ অধ্যায়, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে সমীকরণ অধ্যায় আছে 2 জায়গায়, পঞ্চম অধ্যায় আর 12 অধ্যায়। এখানে একটু পড়লে এই সম্পর্কে একটু আরো ভালো জানতে পারবে। তাহলে উচ্চতর গণিতে আমাদের আলোচনা একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ, যেখানে a b c উভয়, যেখানে a b c ধ্রুবক। অর্থাৎ ধ্রুবক কাকে বলে, আবারও বলতেছি, ইংরেজি বর্ণমালার প্রথম 13টি ধ্রুবক এবং শেষের দিকে ছোট হাতের অক্ষর হবে অবশ্যই, শেষের 13টিকে চলক বলা হয়। ধ্রুবকের মান নির্দিষ্ট, অপরিবর্তনীয়, আর চলকের মান অনির্দিষ্ট। চলকের একাধিক মান থাকতে পারে। এখন এই সমীকরণটি আমরা সমাধান করব কিভাবে, দেখো যে বা কয়েকভাবে করা যায়। আমি প্রথমে 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। দেখো তো
উভয় পক্ষকে 4 এর দ্বারা গুণ করলে এর শূন্য রে 4 এর দ্বারা গুণ করলে শূন্যই হয়, যার কারণে আর লিখব না। তাহলে 4a স্কয়ার x স্কয়ার 4bx প্লাস 4ca ইকুয়াল 0। এদিকে আর গুণ দেখাই নাই, কি করেছি উভয় পক্ষকে 4 এর দ্বারা গুণ করে পাই। এখন এই রাশিটিকে সহজে ভাঙবো, কিভাবে লেখা যায় স্কয়ার হিসেবে দেখো। তাহলে সূত্র প্লাস 2 ইনটু প্রথমটা 2 দুগুণে 4 ax, আমার আরেকটা জিনিস প্রয়োজন হয় 4abx, তাহলে 4ax হয়ে গেছে, প্রয়োজন b ইনটু b প্লাস b স্কয়ার। এখন দেখো অঙ্কে আমার যে মূল সমীকরণ সেখানে b স্কয়ার নেই, তাহলে b স্কয়ার বেশি লিখেছি মাইনাস b স্কয়ার প্লাস 4ac ইকুয়াল 0। এখন এটা একটা সূত্র যেটা তোমরা জানো এই পর্যন্ত। তাহলে কিসের সূত্র? 2ax প্লাস b হোল স্কয়ার, আর একটু এদিকে নিয়ে যাব ডান দিকে, b স্কয়ার মাইনাস 4ac। এখন যদি স্কয়ার বাদ দেই তাহলে প্লাস মাইনাস বর্গমূল b স্কয়ার মাইনাস 4ac হয়। উচ্চতর গণিতে আমরা অবশ্যই প্লাস মাইনাস ব্যবহার করব এখন থেকে। 2x ইকুয়াল b এদিকে চলে গেল মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বা x ইকুয়াল টু 2a মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac। লাস্টের লাইনে সূত্রাং দিলে সবচেয়ে ভালো। তাহলে x এর যে মান যখন আমরা মিডল টার্ম করতে পারবো না, এই সূত্রের সাহায্যে এইভাবে সহজেই করব। দ্বিঘাত সমীকরণের সমাধান, প্রশ্নে অনেক সময় থাকে যে দ্বিঘাত সমীকরণের সমাধান করো। একটু আগেই বলেছি এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার মূল কয়টা? দুইটা। তাই স্বাভাবিকভাবে এখানে আমি x দিয়ে লিখেছি, এটা সমীকরণ। যদি আমরা 1 দেই, সমীকরণ 1 যদি দুইটা মূল হয় তাহলে একটা x1 ধরলাম, x1 ধরলে প্লাসের মান দেখো মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac x2 সমান মাইনাস এটা মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস 4ac। এটা যদি 2 বলি, এটা 3, তাহলে প্রথমটা ধরলাম সমীকরণ 1, এটা সমীকরণ 2, সমীকরণ 3। x1 মানে এটার একটা মূল, x এর দুইটা সমাধান পাওয়া যায়, দুইটা মান পাওয়া যাবে, একটাকে আমি x1 ধরেছি আর একটাকে x2 ধরেছি, এভাবেও আমরা করতে পারি। এখন আমাদের যে মূল সমাধান x সমান মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সমীকরণের এই যে রুটের ভিতরে বর্গমূলের ভিতরে যে অংশটুকু দেখো b স্কয়ার মাইনাস 4ac, এই অংশটাকে নির্ণায়ক বলে। আশা করি এই জায়গা সবাই বুঝেছো। 4 দিয়ে গুণ করেছি, ভাঙিয়েছি, সমতা দিয়েছি, এখানে b স্কয়ার বেশি লিখেছি, প্লাস গণিতে আমরা সাধারণত ঋণী থাকি না, দ্বারা করলে সেটা অবশ্যই দিয়ে দিব। তাহলে একটি দ্বিঘাত সমীকরণে দুইটি মূল থাকে। এক নং সমীকরণে যদি সমাধান বলে তোমরা 1 নাম্বার তৈরি করবে অথবা 2, 3 তৈরি করলে হবে, পরের টুক সমাধানের মধ্যে পড়ে না। 1 নং সমীকরণের সমীকরণের b স্কয়ার মাইনাস 4ac কে
নিশ্চয়ক বলে। নিশ্চয়ককে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac। নিশ্চয়কে ইংলিশে ডিসক্রিমিনেন্ট বলে। ডিসক্রিমিনেন্টের প্রথম অক্ষর ডি, এজন্য নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝেছ। যদি তোমাদের বলে নিশ্চয় কাকে বলে, তাহলে 1 নং সমীকরণে বি স্কয়ার মাইনাস 4ac কে নিশ্চয়ক বলে। নিশ্চয়ককে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ডি সমান এত। এখন এই নিশ্চয়কের উপর ভিত্তি করে সমীকরণের 4টি বৈশিষ্ট্য আছে। তোমাদের পঞ্চম অধ্যায় 5.1 যে সমীকরণের নিশ্চয়কের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি ব্যাখ্যা করো। প্রশ্ন এরকম থাকে, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করো। তখন এখানে আমরা 4টি জিনিস দেখাবো। তাহলে নিশ্চয়কে কি দ্বারা প্রকাশ করে? ডি। তাহলে আমরা ডি এর মান বের করব। এখানে ডি এর মান বের করে তারপরে আমাদের নিশ্চয়কের ধরন প্রকৃতি নির্ণয় করতে হবে এবং বলতে হবে, যেটা তোমাদের বইয়ে সুন্দর করে 4টি রোমান সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপর আমি একটু বলতেছি, যদি ডি এর মান যে ডি পাইলাম, ডি যদি গ্রেটার দেন 0 হয়, ভালো করে দেখো, ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ডি কি বি স্কয়ার মাইনাস 4ac, সেটা লিখলে হবে। তোমরা যদি লেখো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ হবে। আবার বলছি, গ্রেটার দেন 0 হলে, পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ হবে। পূর্ণবর্গ যেমন ডি এর মান এরকম হলো, ডি সমান 16। 16 এর কি লেখা যায়? 4 স্কয়ার। অবশ্যই এটা কি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ। তখন কি হবে? সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ হবে। ক নাম্বার, ডি এর মান শূন্যের চেয়ে বড় হবে কিন্তু পূর্ণবর্গ নয়। যেমন ডি এর মান আমি দিলাম 10, বর্ণ যে কোনো সংখ্যা পূর্ণবর্গ ছাড়া। অবশ্যই ডি এর চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ নয়। তখন কি হবে? সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান এবং অমূলদ হবে। বাস্তব, অসমান এবং অমূলদ হবে। গ নাম্বার, যদি ডি সমান 0 হয়, নিশ্চয়কের মান 0 হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, পরস্পর সমান হবে। সমীকরণটির মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান হবে, অর্থাৎ দুইটি মানই সমান হবে। 4 নাম্বার, ডি লেস দেন 0, অর্থাৎ নিশ্চয়কের মান যদি ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই, যেটাকে আমরা অবাস্তব বলি, যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। যেমন ডি এর মান তোমার বের হলো মাইনাস যে কোনো সংখ্যা, অবশ্যই এটা কি শূন্যের চেয়ে ছোট। তখন আমরা কি বলবো? সমীকরণের মূলদ্বয় অবাস্তব বা বাস্তব মূল নাই বা কাল্পনিক। আমরা সহজে এটাকে কাল্পনিকও বলে থাকি। তাহলে তোমরা অবশ্যই পারবে নিশ্চয়ক কাকে বলে এবং নিশ্চয়কের মাধ্যমে সমীকরণের ধরন ও প্রকৃতি ব্যাখ্যা করো বা নির্ণয় করো। এখন আমি একটি অঙ্ক সমাধান করব।
x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। অবশ্যই x স্কয়ার থাকলে এটা বুঝতে হবে। এবং দ্বিঘাত সমীকরণ সব সময় তোমরা, এটা হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ। যে কোনো দ্বিঘাত সমীকরণ হলে এভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে এই ফর্মে। আদর্শ দ্বিঘাত সমীকরণ অঙ্কটা আমরা কিভাবে করব আমি ঠিক সেভাবে করে দিচ্ছি। আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। দেখো এর মান কত, এর সামনে মনে মনে 1, তাহলে a সমান 1, b সমান -5, c সমান 6। আদর্শ সমীকরণ এটার সাথে কম্পেয়ার করো। x স্কয়ারের সামনে সহগ সমান x স্কয়ারের সামনে এর সামনে মনে মনে 1, তাহলে a সমান 1, x এর সামনে b, x এর সামনে -b, তাহলে b সমান -5, এখানে c, এখানে 6, তাহলে c সমান 6। তাহলে একটু আগে আমরা সমীকরণটি লিখেছি। আদর্শ সমীকরণের সমাধান x ইকুয়াল, আগে সূত্রটা লিখে নিবে। দেখো -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac তার বর্গমূল। এখন মান বসাও। এর মান কত 1, b এর মান কত -5, b এর মান -5, অঙ্কেও আছে আরেকটি 5, তাহলে এটাকে মাইনাস দাও, সামনে মাইনাস। তাহলে দেখো b এর মান -5 -4 ইনটু a 1 ইনটু c, তার উপর কি চিহ্ন, বর্গমূল চিহ্ন। তাহলে দেখো কত হয়, নিচে 2 মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস 5 5 25 প্লাস মাইনাসে মাইনাস 4 6 24। তাহলে কত হয় 2 প্লাস 5 প্লাস দিতে হয় না, আমি এমনি দিয়েছি তোমাদের বোঝার জন্য। প্লাস মাইনাস 1, 1 রে রুট করলে 1 রে বর্গমূল করলে 1ই হয় 2। তো সমীকরণ 2 এ এবং সমীকরণ 3 এ কি লিখেছিলাম, সুতরাং x ইকুয়াল টু প্লাসের মান কত হয় 6/2 ইকুয়াল 3 এবং x2 মাইনাসের মান 4/2 ইকুয়াল 2। তাহলে নির্ণয় সমাধান কত 3 আর 2। এভাবে আশা করি অসংখ্য সমাধান তোমরা করতে পারবে। এখন যদি বলে একটা সমীকরণ দিয়ে যে সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি নির্ণয় করো, তখন কি করবে, তখন কিভাবে লিখবে সেটা আমি একটা অঙ্কের সাহায্যে দেখাবো। আশা করি বোর্ডে যেটা লিখেছি সেটা বুঝেছো। অনুশীলনী 5.1 আমাদের নিশ্চয় পারতে হবে, নিশ্চয় নির্ণয় করতে হবে, সমীকরণের সমাধান পারতে হবে, একই সাথে সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি নির্ণয় করতে হবে।
তাহলে দেখো x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এই একটা সমীকরণ। এই সমীকরণে মূলদ্বয়ের ধরন এবং প্রকৃতি আমরা নির্ণয় করব। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই? দেখো a সমান কত 1, b সমান কত -6, c সমান কত 9। আমরা কিন্তু এখন সমাধান করব না, সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি নির্ণয় করব। তাহলে আমাদের লাগবে কি? নিশ্চয়ক। এখানে নিশ্চয়ক b সমান b স্কয়ার মাইনাস 4ac, আমি d দিয়ে প্রকাশ করেছি, না করলেও হবে। দেখো b এর মান কত 4, এর মান কত 1, c এর মান কত 9। তাহলে 6 6 36 মাইনাস 4 9 36 সমান 0। একটু আগে আমি বলেছিলাম নির্ণায়কের মান d সমান 0। একটু আগে বলেছি যে নির্ণায়কের মান d যদি 0 হয় তাহলে কি হয়? সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। আচ্ছা, এখানে লিখে দিই, এখানে জায়গা হবে। যেহেতু d সমান 0 সেহেতু সমীকরণটির মূলদ্বয় পরস্পর বাস্তব ও সমান হবে। এই কথা বলার পরে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। পরস্পর কথাটা পরে দাও। মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে, পরস্পর কথাটা এখানে হবে। এই পরস্পর যে লিখেছিলাম পরস্পরটা এখানে লিখবা তোমরা, পরস্পর বাস্তব ও পরস্পর সমান হবে। এই জায়গা হবে, যে চিহ্ন দিয়েছি এই জায়গায় লিখবা। সুতরাং তাহলে কি হবে? মূল দুইটি সমান হবে। সুতরাং x ইকুয়াল দেখো মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac 2a। b এর মান ছিল, b এর মান কত ছিল মুছে ফেলেছি, তোমরা খাতায় দেখো। b এর মান ছিল -6, তাহলে মাইনাস আর -6 প্লাস মাইনাস b এর মান -6 আর স্কয়ার 4, এর মান 1, c এর মান ছিল 9, 2 into 1 ছিল, তাহলে 2 4 প্লাস 6 6 6 36 মাইনাস 36 6 প্লাস মাইনাস 0 2, তাহলে 6/2 3। তাহলে কি x1 ও 3 x2 ও 3। বুঝেছো সবাই? x1 ও x এর সমাধান দুইটা, x1 ও x2, এবং মূলদ্বয় পরস্পর, মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে 3, x1 ও 3 x2 ও 3।
তাহলে এভাবে বাকি অঙ্কগুলি তোমরা বাসায় চেষ্টা করবে এবং নিশ্চয়কের ধরন ও প্রকৃতি বর্ণনা শিখবে। অবশ্যই পরীক্ষা উপকারে লাগবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। সকলকে ধন্যবাদ।